আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তুই ফ্যাসিস্ট বলে বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে। নিজে গাড়ি চালিয়ে নগর পরিদর্শনে প্রধানমন্ত্রী। চীন ইরানকে অস্ত্র দিলে হতাশ হব বললেন ট্রাম্প। গাজায় গণহত্যায় ব্যবহার জেনেও ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তুই ফ্যাসিস্ট বলে বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে। লক্ষ্মীপুরে তুই ফ্যাসিস্ট বলে বিএনপি কর্মীকে এলোপাতারি কিল ঘুষি দেওয়ার অভিযোগ উঠেছে আনিসুল ইসলাম নামে এক আইনজীবীর বিরুদ্ধে। এ সময় মোটরসাইকেল ও মোবাইল ফোন সেট ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন আহত বিএনপি কর্মী মোহাম্মদ শরীফ। এ ঘটনায় বৃহস্পতিবার 30 জুলাই রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানা শরীফ ও আইনজীবীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর আগে সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা এলাকায় মারধরের ঘটনা ঘটে। চিকিৎসার জন্য শরীফকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী শরীফ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদপুর ধর্মগ্রামের বাসিন্দা। তিনি বিএনপির সক্রিয় কর্মী। অভিযুক্ত লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতের আইনজীবী আনিসুল ইসলাম একই এলাকার বাসিন্দা। তবে আইনজীবী আনিসুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শরীফের সঙ্গে দেখা হয়েছে, তিনি মাদকাসক্ত। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আহত মোহাম্মদ শরীফ বলেন, আনিসুলদের সঙ্গে আমাদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে জেলা আদালতে মামলাও বিচারাধীন। বিভিন্ন সময় তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। ঘটনার সময় কিছু বুঝে ওঠার আগেই তুই ফেসিড বলে এলোপাতারি কিল ঘুষি দেওয়া হয়। তিনি আরো জানান, ঘটনার সময় মাছের খাবার কিনতে মোটরসাইকেলে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় পৌঁছলে কয়েক সহযোগীকে নিয়ে আনিসুল হক পথরোধ করেন। এক পর্যায়ে তাকে গালিগালাজ করে হামলা চালানো হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম হয়। লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি, আমাদের কাছে লিখিত অভিযোগ এলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওহিদ পারভেজ বলেন, এক ব্যক্তিকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিজে গাড়ি চালিয়ে নগর পরিদর্শনে প্রধানমন্ত্রী। সারাদিন কর্মব্যস্ত সময় পার করার পর রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন শেষে বাসায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার 30 জুলাই রাত 9:10 দিকে তিনি বের হন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসন মোহাম্মদ শরীফুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালী যান। তারপর বনানীর চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশান বাসায় ফেরেন প্রধানমন্ত্রী। এ সময় গাড়িতে বসে উত্তর সিটি প্রশাসক শরীফুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা গাড়ি বহরে উপস্থিত ছিলেন। সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সারাদিন সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন। রাতে সেখান থেকে উত্তর সিটি প্রশাসককে সঙ্গে নিয়ে রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থান দেখতে বের হন। চীন ইরানকে অস্ত্র দিলে হতাশ হব, একথা বলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপর খুবই হতাশ হবেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানান, ইরান কয়েক সপ্তাহের মধ্যে চীনের তৈরি 300 থেকে 400টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চার ম্যানস্প্যাটস পেতে পারে। চুক্তিটির সম্ভাব্য মূল্য 6 থেকে 60 কোটি মার্কিন ডলার। এ বিষয়ে জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি বিস্ময়কর হবে। এমন ঘটনা ঘটলে আমি খুবই অবাক হব। শি জিনপিং আমাকে খুব দৃঢ়ভাবে বলেছেন যেন তিনি এতে অংশ না নেন। আর তিনি জানেন যদি এমনটি হয় তাহলে আমি খুবই হতাশ হব। এর আগে সিএনএন এক যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছিল, চীন ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনের চীনা দূতাবাস ওই প্রতিবেদনকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছিলেন। চীন থেকে ইরানের কাছে সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে এখনো বেইজিং বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। গাজায় গণহত্যার ব্যবহার জেনেও ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত। গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যায় ব্যবহার হতে পারে এমন ঝুঁকি জানা সত্ত্বেও ইসরায়েলে নিয়মিত অস্ত্র সরবরাহ চালিয়ে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা মেড ইন ইন্ডিয়া শীর্ষক এক প্রতিবেদনে ইসরায়েলের ভারতীয় অস্ত্রের চালানোর বাণিজ্য বিষয়ক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সেখানে দেখা যায় 2023 সালের 7 অক্টোবর থেকে
থেকে 2025 সালের 30 নভেম্বরের মধ্যে ভারত থেকে ইসরায়েলে অন্তত 2596টি অস্ত্র, গোলা বারুদ ও যন্ত্রাংশের চালান পাঠানো হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছেন, ইসরায়েলের কাছে পাঠানো ভারতের এসব চালানের মধ্যে ক্ষুদ্রাযন্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ, কামানের গোলার ক্রেসিং এবং লক্ষ্যবস্তুর উপর ঘুরতে থাকা আত্মঘাতী ড্রোনের বিস্ফোরক ওয়্যারহেড রয়েছে। এসব অস্ত্রের কিছু অংশ ইসরায়েলি প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস, রাফায়েল অ্যান্ড ইসরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রিকে সরবরাহ করা হয়েছে। আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা বলেছেন, অস্ত্র সরবরাহকারী কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠান সরাসরি দেশটির কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন অথবা তাদের সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত। এর মাধ্যমে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণে নয়াদিল্লি চরমভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন সংস্থাটি। অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালোমার্ট ইসরায়েলের সব ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম স্থানান্তর অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো মালিকানা ও নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে ইসরায়েলের পাঠানো অস্ত্র তৈরি ও সরবরাহ করে যাচ্ছে ভারত। সংস্থাটি বলেছেন, এ বিষয়ে জানতে চাইলে 2026 সালের মাঝামাঝি সময়ের দিকে ভারত সরকার এবং নথিতে উল্লিখিত 9টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছিল অ্যামনেস্টি। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি।